56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্যপাত্র নিয়ে আমাদের আয়োজন জানাও জানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। শুরুতে বেইজিং অলিম্পিক্সের খবর। চীনে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক্সের 3 ভেন্যুর মধ্যে যাতায়াত সহজ করতে এবার দ্রুতগতির বিশেষ ট্রেন নিয়ে এসেছে চীন। সড়কে আধুনিক সুযোগ সুবিধা সমন্বিত সুসজ্জিত যানবাহনের পাশাপাশি এই বিশেষ রেল অলিম্পিক্সের পরিবহন ব্যবস্থায় যোগ করেছে নতুন মাত্রা। এদিকে বৈশ্বিক এই আসরের 1.5 মাস আগেই সম্পূর্ণরূপে প্রস্তুত অলিম্পিক্সের অন্যতম ভেন্যু চাংচিয়াকৌ। অলিম্পিক্সকে সফলভাবে সম্পন্ন করতে ভেন্যুটির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অলিম্পিক্স নিয়ে আরও জানাচ্ছেন তানজিদ বসুনিয়া। বেইজিং অলিম্পিক্সের অন্যতম বড় ভেন্যু চাংচিয়াকৌ। দীর্ঘদিন ধরেই চলছিল এর নির্মাণ কাজ। অবশেষে চীন সরকার ঘোষণা দিল নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে এর কাজ। শীতকালীন খেলাগুলোর সবচেয়ে বড় আসর শুরুর আগে, তাই এই খবর বিশ্বের অ্যাথলেটদের জন্য সুখবর বৈকি। আসন্ন বেইজিং অলিম্পিক্সকে সামনে রেখে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রস্তুত করা হয়েছে এই ভেন্যু। অলিম্পিক্সে বিজয়ী সব অ্যাথলিটদের পুরস্কৃত করার মঞ্চ প্রস্তুত করা হয়েছে এখানে। পাশাপাশি অ্যাথলিট ও স্টাফদের খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে এই ভেন্যুতে। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলার খবর প্রচার করতে আসা সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার নির্মাণ করা হয়েছে চাংচিয়াকৌতে। পাশাপাশি অলিম্পিক্স উপভোগ করতে চাইলে দর্শকদের টিকিটও সংগ্রহ করতে হবে এই ভেন্যু থেকে। অপরদিকে অলিম্পিক্স সফলভাবে সম্পন্ন করতে কাজ করা হাজার হাজার স্বেচ্ছাসেবীর আবাসনও নির্মাণ করা হয়েছে এখানে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অনেক যত্ন নিয়ে সম্পন্ন করা হয়েছে এই ভেন্যুর নির্মাণের কাজ। চাংচিয়াকৌ-এর কাজ সম্পন্ন হওয়ার খবরের মধ্যেই নতুন আরও এক সুখবর দিয়েছে চীন। অলিম্পিক্সের 3 ভেন্যুর মধ্যে যাতায়াত সহজ ও দ্রুত করতে চালু করা হয়েছে দ্রুতগতির ট্রেন। আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই ট্রেনে শুধু দ্রুত সময়ের মধ্যে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়াই যাবে না, বরং ট্রেনে বসে রাজধানী বেইজিং ও পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলিটরা যেন সহজে যোগাযোগ করতে পারেন, সেজন্য রাখা হয়েছে বহুভাষায় পারদর্শী হোস্টেস। আর যাত্রাপথে অ্যাথলিটদের উপভোগের জন্য রাখা হয়েছে ফলমূল, স্ন্যাক্স সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। বিশ্বে অবকাঠামোগত উন্নয়নের দিকপাল হিসেবে বিবেচনা করা হয় যে দেশকে, সেই চীনের পক্ষ থেকে এরকম সুখবর পাওয়াটাই তো প্রত্যাশিত। বিশ্বসেরা অ্যাথলেট ও স্টাফদের আতিথেয়তা দিতে চীনের আন্তরিকতা সেই প্রত্যাশায় যোগ করেছে সাফল্যের মুকুট। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। আগের অবস্থান পরিবর্তন করে চীনে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক্সে প্রতিনিধি দল পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন নাগরিকদের ভিসা দেওয়ার কার্যক্রমের কাজ শুরু করেছে বেইজিং। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, আন্তর্জাতিক আইন মেনেই মার্কিন নাগরিকদের ভিসা দেবে বেইজিং। মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিচিয়ান জানান, অলিম্পিক্সে প্রতিনিধি না পাঠানোর ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। পরে সেই অবস্থান থেকে সরে এসে একটি প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে চীনকে অনুরোধ করে যুক্তরাষ্ট্র। মার্কিন অনুরোধের প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের ভিসা দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বেইজিং। অলিম্পিক্সের মতো বৈশ্বিক আয়োজনকে রাজনীতির মধ্যে টেনে না এনে এর স্পিরিট ধরে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের 18 জন সরকারি প্রতিনিধি শীতকালীন অলিম্পিক্স আয়োজনে যোগ দেবে। আরও 40 জন প্রতিনিধির ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। এর আগে গেল 6 ডিসেম্বর চীনের শীতকালীন অলিম্পিক্সে রাষ্ট্রীয় কোনো প্রতিনিধি না পাঠানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। মার্কিন নাগরিকদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে চীন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চীনের শীতকালীন অলিম্পিক আসরে কোনো কূটনৈতিক প্রতিনিধি দল বা দাপ্তরিক দল না পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়।
যদিও আমন্ত্রণের মেয়াদ বাড়ানো হয়নি, তারপরও সংশ্লিষ্টদের ভিসা দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে চীন। পারমাণবিক বর্জ্য সাগরে ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এদিকে পারমাণবিক কর্মসূচির আলোচনা ফলপ্রসূ করতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছে বেইজিং। অন্যদিকে চীনে অবস্থিত লিথুয়ানিয়ার দূতাবাস কর্মীদের বের করে দেওয়ার অপপ্রচারের জবাব দেওয়ার পাশাপাশি চীন বিষয়ে পশ্চিমাদের নেতিবাচক প্রচারণারও নিন্দা জানানো হয়েছে। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে মতামত দেয়। পারমাণবিক কার্যক্রম নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের দ্বন্দ্ব নতুন নয়। তবে 2015 সালে বিশ্ব শক্তিধর দেশগুলো ও ইরানের মধ্যে হওয়া পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া নতুন উত্তেজনার জন্ম দেয়। এরপরেই ইরানের উপর আসতে থাকে একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা, ফলে অর্থনৈতিক সংকটে পড়ে ইরান। তবে কর্মসূচি থেকে ইরান পিছপা না হওয়ায় কার্যত শঙ্কা বাড়তে থাকে পশ্চিমাদের, ফলে নতুন করে আলোচনার টেবিলে বসে উভয় পক্ষ। এরই ধারাবাহিকতায় অষ্টমবারের মতো বৈঠকে বসছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন। চীন বলছে পারমাণবিক সমঝোতা ভেস্তে যাওয়ার প্রধান কারণ অন্য একটি দেশের উপর মার্কিন আদালতের বিচারিক ক্ষমতা প্রয়োগ। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে তা তুলে নেয়ার আহ্বান জানিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সমঝোতার উদ্যোগে বরাবরের মতোই ভূমিকা পালন করবে বেইজিং। ভিয়েনায় যৌথ উদ্যোগের অংশ হিসেবে অষ্টমবারের সমঝোতা বৈঠকে চীন স্বাগত জানায়। আমরা আশা করি সব পক্ষই আলোচনায় গুরুত্ব দিয়ে অংশ নেবে। আলোচনার মাধ্যমে দ্রুত একটি সিদ্ধান্ত পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক বর্জ্য ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া এমন পদক্ষেপ নেয়ার বিরোধিতা করে চীন জানায়, সবার মতামত নেওয়া ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। জাপান দাবি করেছে ফুকুশিমা পারমাণবিক চুল্লি থেকে যে বজ্র সাগরে ফেলা হবে তা বিজ্ঞানসম্মত এবং স্বচ্ছ। কিন্তু এখন দেখা যাচ্ছে দেশে বিদেশে এ বিষয়ে যথেষ্ট সংশয় আছে, তাদের ব্যাখ্যায় আস্থা রাখা যাচ্ছে না। এদিকে চীনে অবস্থিত লিথুয়ানিয়ার দূতাবাস কর্মীদের বের করে দেওয়ার যে সংবাদ করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো তাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে চীন। সাজিদ রাজু, সিএমজি বাংলা। পোর্সেলিনের রাজধানী বলা হয় চীনের চিংদাচেন শহরকে। দীর্ঘ ঐতিহ্য ও গুণগত মানের জন্য এখানকার পোর্সেলিনের খ্যাতি বিশ্বজুড়ে। সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রজন্ম থেকে প্রজন্মে নিপুণ এই শিল্পকর্মের ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন তরুণ শিল্পীরা। বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। চীনের পোর্সেলিন শিল্পের আছে সুদীর্ঘ ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রেখেছে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশে চিংদাচেন শহর। একে বলা হয় পোর্সেলিনের রাজধানী। হাজার বছর ধরে এখানে তৈরি হচ্ছে চোখ জুড়ানো পোর্সেলিন সামগ্রী। এখানকার কারুশিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছেন শিল্প নৈপুণ্যের ধারা। এমনি একজন ওস্তাদ কারুশিল্পী হুয়াং ইউনফাং। পোর্সেলিনের কাজ সহজ নয়। কারুশিল্পী একটু অসাবধান হলেই পুরো কাজটা মাটি হয়ে যাবে। পোর্সেলিন সামগ্রী তৈরির অনেকগুলো ধাপ রয়েছে। মাটি ছানা, চাকে দেয়া, ছাঁটা, শুকনো, চকচকে করা, আগুনে পোড়ানো, রং করা। প্রতিটি ধাপেই প্রয়োজন হয় সর্বোচ্চ মনোযোগ ও দক্ষ হাতের ছোঁয়া। পোর্সেলিনের সামগ্রীতে যদি হাওয়ার বুদবুদ দেখা দেয় তাহলে পুরো সৃষ্টিটাই নষ্ট হয়ে যায়। মাটির মধ্যে যদি হাওয়া থেকে যায় তাহলে পোড়ানোর সময় সেটি বের হয়ে আসে এবং সামগ্রীটাকে নষ্ট করে দেয়। পোর্সেলিন সামগ্রী তৈরির জন্য বিখ্যাত হল হুয়াং ইয়াও গ্রুপ। এই প্রতিষ্ঠানের প্রধানের চোখে ধরা পড়ে সামান্য ত্রুটিও। এটা খুব সুন্দর হয়েছে, একদম গোল আকারটা এসেছে। হুয়াং বিনের বাবা হুয়াং ইউনফাং অত্যন্ত বিখ্যাত কারুশিল্পী। তিনি যখন পোর্সেলিনের উপর রং করেন তখন তা হয়ে ওঠে নিখুঁত শিল্প।
পোর্সেলিনের একজন শিল্পী জ্যাকসন লি। তিনি পোর্সেলিনের কাজে পেয়েছেন সাফল্য ও খ্যাতি। 一线城市人喜欢。 অসংখ্যবার চেষ্টার পর মনের মতো এমন কিছু সৃষ্টি করা সম্ভব হয়। 是一件很漫长的事。 সানবাও গ্রামে আছে চিংদাচেন পোর্সেলিন বিশ্ববিদ্যালয়। প্রাচীন যুগের পোর্সেলিন থেকে রেপ্লিকা তৈরিও কারুশিল্পীদের অন্যতম কাজ। মিং রাজবংশের সময়কার অনেক পোর্সেলিন সামগ্রীর রেপ্লিকা তৈরি করা হয় সংরক্ষণের জন্য। এমন একটি রেপ্লিকা একবার ভুলক্রমে বিদেশের এক নিলামেও চলে গিয়েছিল। বিশেষজ্ঞরাও ধাঁধায় পড়ে গিয়েছিলেন এটি আসল না রেপ্লিকা তা নিয়ে। চিংদাচেনের অধিবাসীদের অধিকাংশই জীবিকা নির্বাহ করেন পোর্সেলিন শিল্প থেকে। পর্যটকদের জন্য এই পোর্সেলিন নগরী একটি বড় আকর্ষণ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। সভ্যতার বিকাশের সঙ্গে প্রকৃতির আছে এক অসাধারণ মেলবন্ধন। বিশেষ করে ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে মানব সভ্যতার বিকাশে কাজে লাগালে সফলতা আসে দ্রুত। এই বিষয়টি যেন চীনাদের কাছে মন্ত্রের মতো। চীনা সভ্যতার বিকাশে প্রকৃতির ভূমিকা কেমন আর তা কতটা বিবেচনায় নেওয়া হয়েছে তা নিয়ে জানাচ্ছেন ওয়াং তানহং রুবি ও তৌহিদ শরৎ। প্রকৃতি সমৃদ্ধ হলে সভ্যতা সমৃদ্ধ হবে, প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে। ছিমিন ইয়াওশু বইয়ে একটি কথা আছে। এতে বলা হয়েছে, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিলে এবং ভৌগোলিক সুবিধা কাজে লাগালে অল্প চেষ্টায় বেশি সাফল্য অর্জন করা যায়। এ ধারণার আলোকে আকাশ, মাটি ও মানুষের সম্প্রীতিময় সহাবস্থান জোরালো হয়। প্রকৃতি ও মানবজাতিকে সভ্যতার সঙ্গে যুক্ত করতে হবে, প্রকৃতির নিয়মের সঙ্গে সমন্বয় করে অন্যান্য কাজ করতে হবে। আজকে আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিলে এবং ভৌগোলিক সুবিধা কাজে লাগালে অল্প চেষ্টায় বেশি সাফল্য অর্জন করা যায়, এই উক্তি নিয়ে কথা বলবো। এই উক্তিটি 1400 বছরের পুরানো চীনের প্রাচীন গ্রীসের বিশ্বকোষ ছিমিং ইয়াওশু নামের বইয়ে উদ্ধৃত হয়েছে। এই বইয়ে মৌসুম, আবহাওয়া, ভিন্ন মাটি ও ভিন্ন শস্যের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়েছে। এই মাধ্যমে প্রাচীন চীনা মানুষের আকাশ, মাটি ও মানুষের সম্প্রীতিময় সহাবস্থানের চিন্তাধারা প্রতিফলিত হয়। এই চিন্তাধারা প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত চীনাদের চিন্তাধারা ও আচরণ এমনকি রাষ্ট্র প্রশাসন কৌশলকেও প্রভাবিত করেছে। যেমন বিভিন্ন নদ নদী সংযুক্ত করে প্রাচীন চীনারা সুইথাও মহাখাল তৈরি করেছে। পরিবেশ নষ্ট না করেই মহাখাল দিয়ে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের কাজ করা হয়। এই ফলে চীনের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন সম্ভব হয়েছে। আসলে মানবজাতি ও প্রকৃতির সম্প্রীতিময় অবস্থান বরাবরই একটি চ্যালেঞ্জ। বাংলাদেশেও পরিবেশ বান্ধব জ্বালানি, সবুজায়ন ইত্যাদি ধারণা এখন অনেক জনপ্রিয়। বর্তমানে চীনাদের জীবনযাত্রায় এই চেতনা আসলে কি প্রভাব ফেলেছে? বর্তমানে চীনে এই চিন্তাধারা আলোকে আদর্শ বাসযোগ্য ও সুন্দর প্রাকৃতিক শহর গড়ে তোলা এবং প্রকৃতি ও অর্থনীতির সমন্বয় অর্জন সহ নানা চেষ্টা করা হচ্ছে। পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের লিংচি উপজেলা এই একটি উদাহরণ। উপজেলায় বনাঞ্চলের আয়তন 80%-এরও বেশি। এখানকার উষ্ণ ও আর্দ্র পরিবেশ চীনা ঔষধি গাছের চাষের জন্য খুব উপযোগী। আসলে খুব সুন্দর। গোটা উপজেলাতেই কি ঔষধি গাছ চাষের পরিবেশ তৈরি করা হয়েছে? জি, ঠিক ধরেছেন। স্থানীয় আর্থ সামাজিক উন্নয়নে শিল্পায়নের পরিবর্তে ঔষধি গাছের চাষাবাদ করা হচ্ছে।
এই ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি উপজেলা মানুষের জীবনমানও অনেক উন্নত হয়েছে। তহিদ, আপনি যদি কখনো লিংচি উপজেলায় যাওয়ার সুযোগ হয় তাহলে পাশে শিয়াজিয়াং গ্রামে যেতে ভুলবেন না কিন্তু। কেন? শিয়াজিয়াং গ্রামে কি রয়েছে? চীনের প্রাকৃতিক সভ্যতার চেতনা তুলে ধরতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পরিষ্কার পানি ও সবুজ পাহাড়, সোনা ও রূপার পাহাড় এই ধারণা উত্থাপন করেছিলেন। এই ধারণার জন্মস্থান কিন্তু জেজিয়াং প্রদেশ। 20 বছর আগে শিয়াজিয়াং গ্রাম ছিল চরম দরিদ্র একটি গ্রাম। একটি মজার কথা প্রচলিত ছিল, মাটির ঘর, কাঠকয়লার আগুন, শিয়াজিয়াং গ্রামের পুরুষদের বিয়ে করা যায় না। স্থানীয় মানুষ পরিবেশকে কাজে লাগিয়ে সেখানে পর্যটন খাত উন্নত করেছে। বেশ কয়েক বছর চেষ্টার পর শিয়াজিয়াং গ্রাম বিখ্যাত সবুজ, সমৃদ্ধ ও সুন্দর স্থানে পরিণত হয়েছে। করোনা মহামারীর থাবায় পুরো পৃথিবী যেখানে বিপর্যস্ত, সেখানে চীন উন্নয়নের পথে প্রতিনিয়তই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গেল 2 বছরে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সরকারি প্রচেষ্টায় যারা নিরলসভাবে প্রতিযোগিতা করে আসছেন তাদের সম্মাননা প্রদান করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। বিস্তারিত রওজায়ে জাবিদা ঐশীর প্রতিবেদনে। দারিদ্র্য বিমোচনে বহুদিন ধরে নানামাত্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন সরকার। এসব কার্যক্রমের অন্যতম গ্রামীণ অর্থনীতিকে পুনরুদ্ধার। এরই অংশ হিসেবে গ্রামাঞ্চলে পণ্য উৎপাদন ও সরবরাহ বাড়াতে নেওয়া হয় নানা কর্মসূচি। বিশেষ করে পরিবহন খাতকে আরও মানুষের নাগালে পৌঁছাতে সরকারিভাবে নেওয়া হয় পদক্ষেপ। বছর জুড়ে গ্রামীণ অর্থনীতির বিকাশে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের বিশেষ সম্মাননা দিতে এবার এগিয়ে এসেছে দেশটির সবচেয়ে বড় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সম্প্রতি ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এনডিআরসি প্রকাশিত 2021 সালের অসামান্য কার্যতালিকা অনুযায়ী তাদের এই পুরস্কার দেয়া হয়। আর্থিক সহায়তা কার্যক্রমের সম্প্রসারণ, অনুদান, দারিদ্র্যপীড়িত এলাকা থেকে কৃষিজাত পণ্যের বিক্রয় বাড়ানো ও বিনামূল্যে বিজ্ঞাপন সহ একাধিক ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের কারণে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। 2020 সাল থেকে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশান স্বায়ত্তশাসিত অঞ্চলের দারিদ্র্য বিমোচনে স্থানীয় সরকারের সঙ্গে সিএমজি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া এই অঞ্চলের স্থানীয় শিল্পের বিকাশে লাইভ স্ট্রিম মার্কেটিংয়ের একটি প্রোগ্রাম চালু করেছে সিএমজি। ফলে একই বছরের নভেম্বরে সি-তে কাউন্টি দারিদ্র্য তালিকা থেকে মুক্ত হয়। 2016 থেকে দেশব্যাপী দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলির জন্য বিনামূল্যে জনস্বার্থে বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে সিএমজি, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। 2050 সালের বয়স্ক নাগরিক বৃদ্ধির সংকট মোকাবিলা করতে নানা উদ্যোগ নিয়েছে চীন। তারই অংশ হিসেবে গ্রামীণ বয়স্ক নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ জনপদে নির্মাণ করা হচ্ছে ওল্ড কেয়ার হোম। হোসনি মোবারক সৌরভের প্রতিবেদন। 2050 সাল, প্রায় 330 মিলিয়ন চীনা নাগরিকের বয়স হবে 65 বছরের বেশি। বয়স্ক নাগরিক বেড়ে যাওয়ার এই সংকট মোকাবেলা করতে নানা প্রস্তুতি নিচ্ছে চীন। এরই মধ্যে সাংহাইয়ে নেওয়া হয়েছে পাইলট প্রকল্প। শহুরি পরিবেশে পরিবারের সঙ্গে থাকা বয়স্ক নাগরিকদের স্থানান্তর করা হবে গ্রামীণ পরিবেশে। এদেরই একজন 83 বছর বয়সী তাং শুয়েফেন প্রায় 3 বছর ধরে আছেন উ চিয়েশিয়াং ওল্ড কেয়ার হোমে। সাংহাইয়ের মিনহাং জেলায় অবস্থিত এই বয়স্ক পরিচর্যা কেন্দ্রে আসার আগে তিনি ছিলেন সাংহাই শহরে ছেলেদের সঙ্গে। অফিসের ব্যস্ততায় ছেলেরা দেখাশোনা করার পর্যাপ্ত সুযোগ দিতে না পারায় এখানে আসার সিদ্ধান্ত নেন তিনি। আমি এখানে আমার তত্ত্বাবধায়কদের উপর খুব নির্ভরশীল। অনেকটা বলতে গেলে আমার 2 হাতের মতো।
আমার সন্তানরা এখন অনেক স্বস্তি পেয়েছে। এছাড়াও এখানে আমার সঙ্গীদের সাথে মিশে সময়টা খুব ভালোভাবেই কেটে যায়। এখানকার স্থানীয় সংগঠনের প্রতিনিধি জানান, নার্সিং সুবিধা সম্বলিত এই ওল্ড হোমটি শুরু হয় 2018 সালে একটি ভাড়া বাড়িতে। এরপরই বেড়েছে নানা সুযোগ আর পরিসর। এখানকার স্থানীয় অনেককেই কাজের জন্য শহরে বাস করতে হয়। তাদের বাবা মা গ্রামে একাই থাকেন, তাই আমরা তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই চালু করেছি ওল্ড কেয়ার হোম। এখানে কাজ করা কর্মীদের বেশিরভাগই স্থানীয় গ্রামবাসী। কাজের বিনিময়ে স্থানীয় সরকারের কাছ থেকে তারা পায় নানা ভর্তুকি ও পরিষেবা ফি। এরই মধ্যে এই ওল্ড হোম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখানকার 30টি বেডের সবগুলোই পরিপূর্ণ। এর পাশাপাশি আগ্রহীদের একটি দীর্ঘ লিস্টও তৈরি করা হয়েছে। তারা বলছেন, অবসর গ্রহণের পর গ্রামীণ এলাকায় যারা বসবাস করছেন তারা চাইলে এখান থেকে সেবা নিতে পারেন। গ্রাম পর্যায়ে বাসস্থানকে প্রবীণ পরিচর্যা কেন্দ্রে রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে চীনে, তা গ্রামীণ অর্থনৈতিক মডেলের একটি অংশ। ফলে উন্নত হয়েছে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান। এই মডেলকে আরো বৃহৎ পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা করছে ওল্ড কেয়ার হোম কর্তৃপক্ষ। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।